বাবা, তোকে একটা কথা কর জন্য ডাকছি। কেমনে যে কই, তুই বেন কি মনে করিস? আব্বা তুমি নিশ্চিন্তে কও, আমি কিছু মনে করবো না। না মানে সংসারের অবস্থা তো দেখিচ্ছুই, খুবই খারাপ অবস্থা। আমাদের জমি জমাও সিংকা নাই, সেরকম কোনো কর্মও করি নে। এদিকে তোরা তিন ভাই, সংসার চালাতে আমি তো একেবারে হিমশিম খাইয়ে যাচ্ছি। তুই লেখাপড়া তো করলুই, কিন্তু চাকরি বাকরিও তো পাচ্ছু না। তাই আমি করছিলাম কি, তুই না হয় বিদেশ যা। যেখানে জমি আছে ওখানে বেচে আমি তোকে দেই, তুই বিদেশ যা। তুই বিদেশ যায় টাকা পয়সা পাঠালে আমাদের আর অভাব থাকবে না ইনশাল্লাহ। আমাদের গ্রামের তো মেলা লোকজন বিদেশ গেছে, সগলিরই অবস্থা তো এখন দেখেছি ভালোই। আব্বা কেবল তো 1 বছর হলে পাশ করলেন, এর মধ্যে চাকরির ইন্টারভিউ অবশ্য মেলাগুলোই দিছি, হয়নি। তবে হবি না, ইনশাল্লাহ হয়ে যাবি। আর না হয় কিছুদিন দেখি। শোন বাবা, চাকরি আসলে ঘুষ টুস ছাড়া হবার নয়। আর অত ঘুষ দেওয়ার মতো টাকা কি আমাদের আছে? এখন তো কোনো চাকরি 15-20 লাখ টাকার নিচে হয় না। অত টাকা আমরা কোনটি পাবো? তার সাথে তুই আর দেরি করিস না বাবা, বিদেশ চলে যা। যত আগে যাবো তত ভালো। মিসেই এটি বসে থেকে জীবনটা নষ্ট করিস নে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে না চিন্তা ভাবনা করে দেখি, তোমাকে কালকে জানাবো হেনে। দোস্ত, আমাদের সংসারের অবস্থা খুব খারাপ রে, সেটা তো তুই ভালো করেই জানিস। আব্বা আমাকে বিদেশ যাওয়ার করছে, কত কি করি, বিদেশ যাবো নাকি এটি আরো কিছুদিন চাকরি বাকরির চেষ্টা কর্ম। ভাই রে ভাই, বাংলাদেশের চাকরি পাওয়া কি যাতা কথা? প্রতি বছর 20-30 লাখ ছেলেবেলে গ্রাজুয়েট হয়, আর চাকরির বাজারে পোস্ট আছে 10-15 হাজার। এখন তুই ক, এত ছেলেবেলে কি করবি? কিছু তো একটা করে খাওয়া লাগবি। আমার হিসেবে চাষমে যেটা করছে সেটাই ভালো, তুই বিদেশ চলে যা, সেটাই ভালো হবি। মিশে এটি বস থেকে জীবনটা শেষ করিস নে। তুইও তাহলে তাই করছু? আচ্ছা ঠিক আছে, তাহলে তাই করি, বিদেশি যাই। দোস্ত এক কাম করিস, বিদেশ গেলে টাকা পয়সা কামাই হলে আমাকে একটা আইফোন পাঠাস। আমার মেলা দিনের শখ, আমার একটা আইফোন থাকবি। ঠিক আছে বন্ধু, দোয়া করিস সহি সালামতে যেন যাবার পারি, আর যাই ঠিক মতো একটা কাজ পাই। বাবা তুই তো সবই জানিস, তোর তো আর নতুন করে কর কিছু নাই। 1 বিঘে জমি আসলো, সেটা পুরোটাই বেচে তো বিদেশ যাওয়ার টাকা দিলেন। তুই বিদেশ যায় ভালো মতো থাকিস, আর কাজ কাম ঠিক মতো করিস বাবা। ফাঁকিবাজি জান করিস নে, উল্টো পাল্টা কিছু জান করিস নে। নিয়মিত টাকা পাঠাস আর আমাদের খোঁজ খবর নিস। ঠিক আছে আব্বা, ঠিক আছে, আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। ইনশাল্লাহ আমি ভালোভাবেই থাকবো, আর কাজ ঠিক মতো করলেই টাকা পাঠানো শুরু করে দেবো ইনশাল্লাহ। তুমি নিজের শরীরের খেয়াল রাখো, আর আমার ছোট দুটো ভাইয়ের যত্ন নিও। জামাল ভাই, আপনার প্রতি যে কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করবো সেই ভাষা আমার জানা নেই। আসলে আপনি অনেক ভালো একজন মানুষ। আমার জন্য যে এত দ্রুত আপনি কাজের ব্যবস্থা করবেন, তাও এত ভালো একটা কাজ, এটা আমার বিশ্বাসই হচ্ছে না। সাদত শোনো, 25 বছর ধরে আমি বিদেশ আছি। তোমার মতো কত ছেলে পেলেক যে কাজের ব্যবস্থা করে দিছি তার কোনো হিসেব নাই। আসলে দেশ থেকে এত দূরে থাকি তো, দেশের কোনো মানুষকে দেখলেই ভালো লাগে। তারা কোনো বিপদে পড়লে আমি আসলে ঠিক থাকতে পারি না। আরেকটা কথা ভাই, আমাকে যে কোম্পানিতে আপনি কাজের ব্যবস্থা করে দিলেন সেই কোম্পানির মালিকের সাথে তো আপনার খুব ভালো খাতির। আসলে আমি দেশত সেভাবে কোনোদিন কাজ কাম করিনি, সারা জীবন তো লেখাপড়াই করছি। এটি এসে প্রথমেই ভারী কাজগুলো করা লাগবে। হয়তো ভুল ত্রুটি হয়ে যাবি, আপনি না তাক কোয়েন, আমার ভুলগুলো যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ভাই। দূর পাগলা, সেটা নিয়ে তোর কোনো চিন্তা করা লাগবার নয়। এগুলো বাংলাদেশি মালিক না যে শ্রমিকের দুঃখ কষ্ট বোঝে না। এরা অনেক ভালো মানুষ। এরা শ্রমিকের কষ্ট দেখলে ঠিক থাকতে পারে না, আর এরা দেখলেই বোঝে কেডা নতুন কেডা পুরাতন, তাক সেভাবেই কাজ দেয়। তুই যদি খালি ভালো মতো কাজ করিস সততার সাথে, তুই দেখু তত্তর করে উপরে উঠে যাবো। ঠিক আছে ভাই, তাহলে আমি সাইটত গেলাম, আপনি আমার জন্য দোয়া করেন। ফি আমানিল্লাহ। আব্বা, ওই সাইকেল নিয়ে কলেজত যেতে তো আমার আর ভাল লাগছে না। কে সাইকেল নিয়ে কলেজের জায়গায় তোর কি সমস্যা? খালাই কি জমিদার হয়ে গেল নাকি তুই? আরে আব্বা, তুমি সেই কথা করছো? আমার সব বন্ধু বান্ধব মোটর সাইকেল নিয়ে কলেজত আসে, আর সগলি আমাকে খেপায়। কয় তোর ভাই বিদেশ থাকি এত টাকা পয়সা কামাই করে, আর তুই সাইকেল নিয়ে কলেজত আসিস, এটা একটা হলো? ওরা উঠতে বসতে আমার সাথে টিটকেরি করে, আমি কেমনে কলেজত যাবো? তুমি ভাইয়ের সাথে কথা কও, আমার জন্য একটা মোটর সাইকেলের টাকা বেড়া দেয়। ও আচ্ছা, এই কথা। ঠিক আছে, সাধক তাহলে আমি ফোন দিয়ে কই তোকে একটা মোটর সাইকেলের টাকা দিবি এদি। যাক, বুদ্ধিটা মনে হয় আমার কামত লাগছে। ও, মোটর সাইকেল পাইলে যে মজাটা হবি, বন্ধু বান্ধবের সাথে কুটি কুটি ট্যুরে যাবো, গার্লফ্রেন্ড গুলো ঘুরবে যাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আব্বা ভালো আছো?
ওয়ালাইকুম আসসালাম। আছি বাবা, আল্লাহর রহমতে ভালোই আছি। তা তুই ভালো আছো তো নাকি? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে আর তোমাদের দোয়ায় ভালোই আছি আব্বা। তা বাড়ির আর সগলি ভালো আছে তো? আম্মা, আমার ছোট দুটো ভাই, ওরা ভালো আছে সগলি? আছে, মোটামুটি সগলি ভালোই আছে। কিন্তু তোর ছোট ভাই জনি, ওই তো মাথা খারাপ করে ফেলে দিচ্ছে আমার। কে, জনির আবার কি আছে? সে কথা আর কোষ নে বাবা। ওই তো কলেজের যায় সাইকেল নিয়ে, তা ওর বন্ধুরা সগলি মোটর সাইকেল নিয়ে যায়। সগলি বলে এক টিটকেরি করে যে তোর ভাই বিদেশ থেকে এত টাকা কামাই করে, তোকে একটা মোটর সাইকেলই কিনে দিচ্ছে না। এই শরমে ওই আর কলেজে যাচ্ছে না, কলেজে যাওয়া বাদ দিছে। এখন কি করি কত, দেখ তো ওর জন্য মোটর সাইকেলের টাকা পাঠাতে পারিস কিনা। আব্বা, কেবল 3 মাস হলে আসলেম, কাগজপত্র এখনো পুরোপুরি ঠিকঠাক হয়নি। এখনই কি আমি মোটর সাইকেলের টাকা দিবে পারবো? পারবো বাবা পারবো, চেষ্টা করলেই পারবো। তোরা ওটি টাকার উপরে শুতে থাকিস। যাই হোক, দেখ নিজের যদি না থাকে তাহলে আনা বন্ধু বান্ধব বা কলিগের কাছ থেকে ধার খরচ করে টাকা পেটে দে, পরে আস্তে আস্তে শোধ করে দিসিনি। এখন আমিও পড়ে গেছি মহা বিপদে। মোটর সাইকেল না দিলেই লয়। তুই যদি পড়ালেখা বন্ধ করে দেয় তাহলে একটা ক্যাঙ্কা সমস্যা হয়ে গেল কত। ঠিক আছে আব্বা, তাহলে আমি দেখি, চেষ্টা করে দেখি, পাইলে আমি টাকাটা পেটে দিচ্ছি। তুমি তাহলে মোটর সাইকেল একটা কিনে দিও। আর মোটর সাইকেল কিনে দেওয়ার উল্টো পাল্টা কাম না করে। আমি কিন্তু মাঝে মধ্যে ফেসবুকত দেখি এরকম মোটর সাইকেল পায়ে উচ্ছৃঙ্খল ভাবে চলাবার যে অনেকে অ্যাক্সিডেন্ট করে, সিংকে যান না করে, সেদিকে খেয়াল রাখো। সেগুলো নিয়ে তোর চিন্তা করা লাগবি না, তুই তোর মতো কাম কর। আমি বুঝে কমনি সবকিছু। তাড়াতাড়ি টাকাটা পাঠানোর ব্যবস্থা কর। কি খবর সাদত মিয়া, বিদেশ কেঙ্কা লাগিচ্ছে? আর কাজ কাম কিরকম লাগিচ্ছে? জামাল ভাই, প্রথম প্রথম মানে খারাপ লাগিচ্ছিল, এখন মোটামুটি সয়া উঠছে। কাজ কামও খুব একটা খারাপ লাগিচ্ছে না। যেগুলো কষ্ট হচ্ছিল ওগুলো এখন সহ্য হয়ে গেছে। আমি আপনার কাছে একটা বিপদত পড়ে যাচ্ছি ভাই। কি বিপদ সাদত মিয়া, কয়ে ফেলাও। আমার সামর্থ্যের মধ্যে থাকলে অবশ্যই তোমার বিপদের সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসলে হসে কি ভাই, আপনি তো জানেনই আমি বিদেশ যাচ্ছি কেবল 3 মাস হচ্ছে। ওদিকে আমার ছোট ভাই জেদ ধরছে মোটর সাইকেল কিনে নিবি। কলেজ যায় তো, এখনকার চেনাবেড়া বোঝেনি তো, সগলি মোটর সাইকেল নিয়ে যায়, ওই না সাইকেল নিয়ে যায়। তা সগলি বলে এক টিটকেরি করে। এখন আব্বাও করছে ওকে একটা মোটর সাইকেল কিনে দেওয়ার জন্য। আমার কাছে তো অত টাকা নাই ভাই। আপনি কি আমাকে না টাকা পয়সা ধার দেবেন? তারপরে আস্তে আস্তে আমি আপনাকে মাসে মাসে শোধ করে দেবো। সাদত মিয়া, তোমার কপালটা ভালো। কালকে আমি মোটা অঙ্কের একটা টাকা পাইছি। তোমাকে 2 লাখ টাকা দিচ্ছি, এই টাকাটা তাহলে বাড়িতে পাঠা দাও। আর তোমার ভাই মোটর সাইকেল কিনে দিবে কও। তা ভালো দেখে একটা মোটর সাইকেল কিনে দিও, বুঝছো? আর ছোট ভাই সাবধান করে দিও, উল্টা পাল্টা ভাবে যেন আবার মোটর সাইকেল না চালায়। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য আমার সম্মানটা বাঁচলো। আব্বাকে আমি কথা দিয়েছিলাম যে আমি টাকা পাঠাবো, তাহলে আর কোনো সমস্যা নেই। আমি আপনাকে কথা দিচ্ছি ভাই, প্রতি মাসে মাসে আপনাকে আমি দিয়ে দিয়ে এই টাকাটা শোধ করে দেবো ইনশাল্লাহ। আরে চ্যাংরা লেও তো, হসে হসে মানুষ বিপদে পড়লেই তো মানুষের কাছে যায়। তাছাড়া তুমি খুব ভালো চ্যাংরা, তোমাকে সবাই খুব পছন্দ করে। আমারও তোমার খুব পছন্দ। তোমার জন্য যদি এখানে করবেন না পারি, তাহলে আর এতদিন ধরে বিদেশে কি লাভ হলো কও? আব্বা, মেলা দিন ধরে তোমার গতিবিধি দেখিচ্ছি, তুমি তো 100কা হয়ে যাচ্ছ। তুমি জনি ভাইকে একটা পালসার মোটর সাইকেল কিনে দিলে, আর আমি একটা আইফোন কিনে যাচ্ছি কতদিন হলে, তুমি কানো দিলিচ্ছ না। বাবা টনি শোন, মোবাইল তো কিনে দেওয়াই যায়, কিন্তু মোবাইল কিনলে তো লেখাপড়া করবো না, লেখাপড়া নষ্ট হয়ে যাবি, ওই জন্য তোকে মোবাইল দেবো না। আর মোবাইল যদি আমাকে কিনে না দাও, তাহলে কাল থেকে আমার লেখাপড়াই বন্ধ। আমি কোনো প্রকারের লেখাপড়া করবো না, স্কুলে তো যাবো না, প্রাইভেটে তো যাবো না, বাড়ির মধ্যে চুপ করে বসে থাকবো। এখন তুমি বোঝো আমাকে আইফোন কিনে দিবা কি না? এটা একটা কথা একেবারে, এটা একটা কথা। মোবাইলের জন্য তুই লেখাপড়া করবো না? হাই দিদি, কোন দিকে আমি এখন যাই? না, বুদ্ধি নাই। সাদত আবার ফোন করাই লিখবি। বাবা সাদত, কি আর কমতক, জনি তো হুন্ডো কিনে দিছু, তারপর থেকে ওই ভালোই নিয়মিতই কলেজ টলেজ যাচ্ছে। এদিকে টনি আবার জেদ ধরছে ওই একটা আইফোন কিনে নিবি। আইফোন কিনে না দিলে ওই পড়ালেখা বন্ধ করে দিবি। কত বাবা, আমি এখন কি করি? এত ছোট চ্যাংরা, আর আইফোন লাগবি? আইফোন না দিলে আমি লেখাপড়া করবি রে? এটা কোনো কথা? এটা কোন জগতে আসলাম আমরা? সেটাই তো বাবা, এখন কি করবো ক? বিদেশ গেছু, টাকা পয়সা কামাই করিচ্ছু, আসলে ওখানেও একটা সম্মানের ব্যাপার হয়ে দাঁড়াছে এখন, বুঝিচ্ছু না? আশেপাশের মানুষ সগলি টিপেই তোর ভাই বিদেশ থাকে, তোকে একটা ফোনই কিনে দেয় না। এগুলা শুনে ওখানে মাথা আরো খারাপ হয়ে গেছে। তা কাম কর, একটা কষ্ট করে কিছু টাকা পাঠিয়ে দে, ওকে একটা আইফোন কিনে দেই। আর যদি পারিস একটা আইফোনই নয় পাঠিয়ে দে। হাই রে রে, আব্বা কত সহজে কয়ে ফালায়, মনে হয় আমি কোটিপতি হয়ে গেছি। আমি এটি দিন মজুরের কাম করি, কতই আর টাকা পাই। আইফোন কিনে দেওয়া কি জাতা কথা?
ঠিক আছে আব্বা, ঠিক আছে, আমি দেখিচ্ছি কি করা যায়। আরে পাগলা, কি আর দেখবো, আগামী 3 দিনের মধ্যে $1,00,000 পাঠিয়ে দে। আমি ওখানে ভালো দেখে আইফোন কিনে দিচ্ছি, তোর ফোন টোন কেনা লাগবে না, তুই টাকা পাঠিয়ে দে, তাহলেই হবি। কি ব্যাপার সাদত, তুমি বলে 2 দিন ধরে কাম করবে যাচ্ছ না? তুমি তো এরকম ফাঁকি বাচ্চা লও, ঘটনা কি? তোমার কি শরীর খারাপ নাকি? সেজন্য আমি তোমার কাছে আসলাম। জামাল ভাই, হ ভাই, 3 দিন ধরে আমার খুব জ্বর। প্রথম দিন তো জ্বর নিয়েও কাজ করছি, তারপরে শরীরটা খুব খারাপ হয়ে গেছে ভাই, এই জন্য আর কাম করবার যাওয়ার পারছি না। আপনাকে যেন খবর দেবো সেটাও পাইনি ভাই, কিছু মনে করেন না ভাই, আমাকে মাফ করে দিয়েন আপনি। স্যাংরা, তুমি এত অসুস্থ আর ঘরের মধ্যে চুপচাপ বসে আসো, ডাক্তারের কাছে যাওনি? মিয়া, এটা কি দেশ পাসো যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বাপ মা ভাই বোন জোর করে ডাক্তারের কাছে নিয়ে যাবি? এটি অসুস্থ হলে নিজেরই যাওয়া লাগে। চলো 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 চলো, আর দেরি করো না। আচ্ছা ভাই, ঠিক আছে, চলেন তাহলে। আর সাদত, তোমাক কই শোনো, আরো তো মেলা লোক বিদেশ যাচ্ছে, তাই নয়? ওভার টাইম তো সগলি করি, সপ্তাহে 1 দিন 2 দিন সেটা আলাদা হিসেব। তুমি সপ্তাহে 5 দিনই ওভার টাইম করো, আবার 7 দিনই ডিউটি করো, তোমার শরীর তো একবারে পড়ে দেবি। কেন, নিজের দিকেও খেয়াল রাখো। টাকা কামাই করবে যে একেবারে রোবট হয়ে যায় না, একেবারে অসুস্থ হয়ে যদি ভেঙে পড়ে যাও তখন টাকা কামাই করবা কেমনে? ভাই, এত কষ্ট তো আর আমি হাউস করে করি নে, অভাবত পরেই করি। ছোট দুটো ভাইয়ের লেখাপড়ার খরচ, অগরে হাত খরচ, আব্বার হাত খরচ, সংসার খরচ, এদিকে আবার কত জায়গাত লোন হয়ে গেছে। আপনিও তো আমার কাছ থেকে টাকা পান, তাহলে এগুলো টাকাগুলো আমি কাম না করলে কুড়ি থেকে আসবি কন? সাদত শোনো, 25 বছর ধরে আমি বিদেশ আছি, ইনকা মেলা লোক আমি দেখছি, এত কষ্ট করে শেষমেশ কিছুই হয় না, কেউ তোমার এই কষ্টের মূল্য দিবি নে। সুতরাং সবকিছু একটা কন্ট্রোলে নিয়ে আসো। এইভাবে আনকন্ট্রোল হয়ে গেলে তোমার জীবনও শেষ, আর জাগের জন্য করিচ্ছ তাদের কাছেও তুমি কোনো সম্মান পাবা না এক সময়। বাবা সাদত, আমাদের বাড়ির সামনে যে ওই যে 1 দাগে 3 বিঘে জমি আছে না, একেবারে কলজের টুকরো জমি, ওই জমিটা তো বিক্রি করবি। ওই জমি হাতছাড়া করা যাবার নয় বাবা, লেওয়াই লিখবি লেওয়াই লিখবি। হ আব্বা, বুঝতে পারছি আমি ওই জমি, কিন্তু ওই জমির দাম তো মেলা হবি, কত দাম? তাও তো $20,000 হবেই। তুই চিন্তা করে পারিস, তাড়াতাড়ি টাকার ব্যবস্থা কর, ওই জমি আমি হাতছাড়া করে পাবো না বাবা। আব্বা, এত টাকা আমি কেমনে ম্যানেজ করবো? চাইলেই কি হয়? এত টাকা আমি কুড়ি থেকে পাবো কও? সেটা আমি আগেই বুঝতে পারছি যে তোর কাছে এত টাকা নাই, সেজন্য আমি ব্যবস্থা করে ফালাছি। আমি লোনের ব্যবস্থা করছি, তুই খালি মাসে $1,00,000 করে কিস্তি পাঠিয়ে দেস, তালি হবি। হাই রে রে, দিনে রাতে খাটে আমি মাসে কামাই করি 1,30,000 40,000 টাকা। 1,00,000 টাকা যদি কিস্তি দেই তাহলে আমি খামো কি, আবার সংসার চালামো কি দিয়ে? আব্বা, ঠিক আছে ঠিক আছে, তাহলে লোনের ব্যবস্থা করো, আমি মাসে মাসে কিস্তির টাকা দেবনি, জমিটা তুমি নাও। আগে সপ্তাহে 2 দিন রেস্ট করেছিলাম, মানে ওভার টাইম করেছিলাম না, সাধারণ ডিউটিটা তো করেছিলামই, এখন ওই 2 দিনও করা লাগবে, কোনো উপায় নাই। তুমি এটা একটা কাম করলে, জমি কিনলে $7,000 আর সেই জমি লিখলে তুমি জনি আর টনির নামে, $7,000 নামটাও তুমি ঢুকলে না। এটা তোমার ক্যাঙ্কা ইনসাফ? তুমি ক্যাঙ্কা বাপ? আরে ভাই বাপ, আমার ওগুলো ইনসাফ জানা আছে। 1 বিঘে জমি বেচে বিদেশ পাঠাছি, আর তাছাড়া ওই বিদেশত $1,00,000 কামাই করিচ্ছি। সব টাকা কি আমাকে পাঠা দেয়? ওই নিজের টাকা করিচ্ছে না মনে করছো? বললে বুঝি না আমি, তো এই 2জন কি করে খাবি? আমার যে আগের সম্পত্তি সব কি দিয়ে দিছি, 11 জনে তো কিছু করা লাগবি, তাই নয়? না হলে 11 খান মুখ দেখাবো কেমনে? এই জন্য সাধুদের নাম দেইনি, জনি আর টনির নাম দিছি। যত সহজে তুমি হিসেব করে ফালালে, হিসেব কিন্তু এত সহজ না, বুঝছো? সব হিসেবই আল্লাহর কাছে দেওয়া লাগবি। তোমাকে আমি আবার করছি, তোমার ওই বেটাক তুমি ঠকায়ও না, 11 দিবের যায় ওক ঠকায়ও না। মিসে যেটা বোঝে না সেটা নিয়ে খালি পেঁচাল পরে। যাও তো যাও। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আব্বা, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম সালাম। আছি আছি, ভালোই আছি। 5টা বছরও তুই যাওয়ার দিলু না। রে বাবু, বিদেশ মানুষ যায় 10 বছর 15 বছর 20 বছর থাকে একটানা, আর তোর 5 বছর পরই চলে আসা লাগলো। আব্বা, 5 বছর তো আমার কাছে অনেক সময়, তোমাদের কাছে এটা কোনো সময়ই মনে হচ্ছে না? কতদিন ধরে এই দেশের মাটি আমি দেখিনে, তোমাকে দেখিনে, ভাইগুলোক দেখিনে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী কাকুই দেখিনে। আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল আব্বা, সেই জন্যই চলে যাচ্ছি। তাছাড়া আমি তো কামাই কম করিনি। আছে আছে, লে বুঝছি, চ এখন বাড়ি চ। কে রে জনি? আমি সেই সকালে যাচ্ছি,
আর তুই এখন পর্যন্ত আমার সাথে দেখা করার সময় পেলু না? এতই ব্যস্ত তুই? কি নিয়ে তুই এত ব্যস্ত রে? ও সে কথা আর কয় না ভাই, বন্ধুদের সাথে আমি এক জায়গায় ঘুরবে গেছিলাম তো আসতে দেরি হয়ে গেছে। তা তুমি যাবা কতদিন আবার? যাবা কতদিন আবার মানে? 5 বছর পর দেশও তাইলাম, একটা ভালো মন্দ কোনো খোঁজ খবরও নিলু না, একটা দিন আমাকে থাকতেও দিলু না, তাতি করছু যাবা কতদিন? কি রে তোর এত স্বার্থপর হয়ে গেছু কেমনে? তোর ভাই ওগুলা আজার ইমোশনাল কথা কয়া লাভ আছে? আমরা কি মেয়ে মানুষ? কও ছেলে মানুষ, আমাকে বাস্তব কথা কয়া লিখবি, যেটা সত্যি সেটাই তো কইলাম। তা বিদেশ থেকে যারা আসে কয়েকদিন থেকে আবার চলে যায়, সেই জন্য তোমাকে কইলাম কতদিন যাবা। আচ্ছা সেটা যাই হোক, তোমার কোনো ব্যাগ ট্যাগ সেরকম দেখিচ্ছি না, আমাদের জন্য কিছু লিয়ে আসনি বিদেশ থেকে? আনছি রে ভাই আনছি, সগলির জন্য আনছি, তবে বেশি কিছু আনবার পারিনি। আমি জানি তো তুমি বেশি কিছু আনবার পাবারও না। অন্য অন্য মানুষ যেমন বিদেশ থেকে আসে, তাদের ছোট ভাইয়ের জন্য কত কি লিয়ে আসে, আর তুমি যে আনবা না সেটা আমার ভালো করেই জানা আছে। বাবা শাহাদত, লোক মুখে শুনলাম তুই বলে মানুষ কয়ে বেড়াছো, তুই বলে আর বিদেশ যাবো না, ঘটনা সত্যি নাকি? হ আব্বা ঠিকই শুনছো, বিদেশ অনেক কষ্ট, এত কষ্ট করলে মানুষ বেশি দিন বাঁচবার নয়। আর তাছাড়া আমি আরো অনেক বেশি কষ্ট করছি, যাতে অল্প সময় বেশি টাকা কামাই হয়। 5 বছরে আমি 80 লাখ টাকা দেশত পাঠাছি, আর এই টাকা পাঠাবের যায় আমি প্রত্যেকটা দিন ওভার টাইম করছি, প্রত্যেক দিন, এমনকি ঈদের দিনেও আমি কাজ করছি। ও সগলি করে, বিদেশ যারা যায় তারা সগলি কাজ করার জন্যই যায়, ওগুলো আমি সেই কয়া লাভ আছে? তা বিদেশ যাবো না, এটি কি করে খাবো হে? কি করে খামো মানে? 80 লাখ টাকা আমি দেশত পাঠাছি, তুমি বলে আমার জন্য টাকা জমাছো, জমি কিনছো, সয় সম্পত্তি করছো, ওগুলা দিয়েই তো আমার চলে যাবি। আর এটি আমি কোনো ব্যবসাপাতি কর্ম, আমাকে লাখ 20 টাকা ক্যাশ টাকা দাও, ওটা দিয়ে একটা ব্যবসা করি, আর জমি জমা আছে ওগুলো দেখাশোনা করি, তাহলে আমার সংসার আল্লাহর মতে সহি সালামতে চলে যাবি। আর কাজ যখন একবার করা শিখছি, আমি দেশতও কাজ করে খাবার পাবো। এগুলো কি আবল তাবল কথা কোস তুই? 80 লাখ টাকা পাঠাছো মানে? কুড়ি সেই টাকা, আমার কাছে তো কোনো টাকা নেই। টাকা নাই মানে? তুমি তাহলে টাকা কি করছো? তোমাকে না ফোন দিলেই করছিলে তুমি টাকা কামত লাগাচ্ছ, জমি কিনিচ্ছ, কিবে কিবে করিচ্ছ, তো আমার টাকা কোনটি? জমি তো কিনছি, কিন্তু সেগুলো জমি তো তোর নামে লয়, তোর ভাইয়ের নামে। আর ক্যাশ টাকা আমি কোনটি পাবো? যত টাকা পাঠাচ্ছো ওগুলো কি থাকে নাকি? মাসে খরচ কম, দেশত তো থাকিস না, জিনিসপত্রের দাম কত সেটা তো তুই বুঝবো না। সব জমি তুমি ভাইয়ে ঘেরে নামে কিনছো মানে? আমার নামে কিছুই কেন নেই? তুই তো দেখিচ্ছি আসলে একটা হিংসুটে চ্যাংরা রে। কে রে? আমার যে সম্পত্তিটা আসলো পুরোটা বেচে তোকে আমি বিদেশ পাঠালেন, তা এই সম্পত্তির মধ্যে অগের হক নাই, ওরা পায় না। আর বিদেশ যায় যে তুই লাখ লাখ টাকা কামাই করলু, অগর যদি বিদেশ পাঠালে হেনি, ওরাও তো তাহলে লাখ লাখ টাকা কামাই করলো হেনি। তা তাহলে অগর এখানে সম্পত্তি বেশি দেওয়া লাগবার লয়? তুই তো তোর সম্পত্তি করছুই, বুঝতে পারছি আমাকে কবু না আমাদের কাছে গোপন করিচ্ছু, তা এখন অগর তো দেওয়া লাগবি, তা নাহলে ব্যাংক সেবি হয়ে যাবার লয়। এই জন্য আমি জমি যা কিনছি সবরিকে দুজনের নামে কিনছি। তোর কাছ টাকা আসে সেগুলো দিয়ে তুই কিনে নিজের নামে কর। আব্বা বিশ্বাস করো, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি যা কামাই করছি সব তোমাদের কাছে পাঠিয়ে দিছি। যখন যা চাচ্ছো তাই দিছি, ধার করে দিছি, লোন করে দিছি, আমার কাছে টাকা থাকবি কোথ থেকে কও? আমার তো কিস্তি দিতেই হালুয়া টাইট হয়ে গেছে। তোমরা যখন যে সম্পত্তি করবে চাচ্ছো, আমি তো সব সময় টাকা দিছি। তুমি একটা কাজ করলে, আমার নামে কিছুই করলে না, আমি তো তাহলে একবারে ভিখারি হয়ে গেলাম আব্বা। ভিখারি হয়ে গেছো, তাহলে ভিক্ষার থালালে ভিক্ষা করা শুরু কর, কি করবো আর? এই রে চ্যাংরার কথাবার্তা রে, আর বিদেশ পাঠানি আমার ভুল হয়ে গেছে। কেরে সাদত, কি খবর তোর? ভালো আছু? বিদেশ থেকে কতদিন আসলু? আর ভালো থাকা ভাই, আমার সব শেষ, আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম, পথের ফকির। শালা মানুষ বিদেশ গেলে চেহারাটা চকচকে হয়, চেহারা সুন্দর হয়। একে তো তোর চেহারা আগের চেয়ে আরো খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে তুই একবার মঙ্গল গ্রহ থেকে ঘুরে আইলু। সেটা যাই হোক, আর তুই এরকম করে চুকে, তোর কি হচ্ছে? সমস্যা কি? ভাই সে কথা শুনবেন আপনি? 5 বছর আমি বিদেশ থাকলাম, বিদেশ যেতে না যেতেই আমার কাছ থেকে খালি আমার বাপ আবদার করিচ্ছিল, এক ভাইয়ের মোটর সাইকেল কিনে দেওয়া, এক ভাইয়ের আইফোন কিনে দেওয়া, কিছুদিন পর উটি জমি কিনা, উটি জমি কিনা। এই টাকাগুলো দিবের যে আমি বিদেশ কোনোদিন রেস্ট লিবের পারিনি ভাই। প্রত্যেকটা দিন আমি ওভার টাইম কাজ করছি, প্রত্যেকটা দিন, ঈদের দিনে পর্যন্ত কাজ করছি। এইভাবে কাজ টাজ করে আমি হিসেব করে দেখছি 5 বছরে আমি প্রায় 80 লক্ষ টাকা পাঠাছি। দেশত আসে দেখি একটা কানা করিও নাই। জমি জমা আমার আব্বা যা কিনছে সেগুলোও সব আমার দুই ভাইয়ের নামে, আমার নামে কিছুই করেনি।
আব্বাকে আমি যখন জিজ্ঞেস করলাম, কয় আমার জমি বেচে তো তোকে বিদেশি পাঠাছি, তোর নামে আবার কৃষক জমি কিনবো। ভাই আমি চাইছিলাম যে আমি কষ্ট করে 5টা বছর থেকে দেশত এসে দেশতে কিছু করে খামো, সারা জীবন তার বিদেশ থাকা সম্ভব নয়। কিন্তু এখন আমি কি করে খামো? আমার কাছে একটা পয়সা নাই, আব্বাও আমার কিছু দেওয়ার নয়, জমিগুলো সব ভাইয়ের নামে। আমি এখন কি করবো ভাই? তুই এগুলো কি শুনেছ? তোর বাপ এত বড় বেইমানি করলো তোর সাথে? না, এটা তো মানে লওয়া যাবার নয়, এর তো একটা বিহিত করাই লাগবি। তুই কোনো চিন্তা করিস না, দেখ খালি আমি কি করি। বাঘে চুলে 18 ঘা, পুলিশ চুলে 36 ঘা, আর কেলটু মাস্তান চুলে টুট টুট টুট। চাষমে ভনিতা না করে তোমাকে সরাসরি কটা কথা কই। আমি তো তোমাকে মনে করছিলাম তুমি একজন ভালো মানুষ, কিন্তু তোমার ভেতরে যে এত বড় শয়তানের বসবাস সেটা তো আমি বুঝতে পাইনি। বাবা, তুমি এগুলো কি করছো? আমি আবার কি শয়তানি করলাম? কি শয়তানি করনি মিয়া সেটা কও। তোমার বড় বেটারা বিদেশ পাঠিয়ে দিছো, তোমার জমি বেচেই পাঠিয়ে দিছো, ঠিক আছে। তারপর থেকে ওই বিদেশ যায় কামলা খাটছে। একটা শিক্ষিত চ্যাংরাক তুমি কামলা খাটার জন্য পাঠিয়ে দিছো। 3 রাত 24 ঘন্টা ওই কাজ কাম করছে, বছরের প্রত্যেকটা দিন ওই ওভার টাইম করছে, ঈদের দিন পর্যন্ত। আর সেই চ্যাংরাক টাকা দিয়ে তোমরা দেশত মৌজ ফুর্তি করছো, বেটা কুন্ড কিনে দিছো, আরেকজনক আইফোন কিনে দিছো, আবার জমি জমা যা করছো সব এই দুটার নামে, ওর নামে কিচ্ছু করনি। এটা তোমার কি ধরনের ইনসাফ হলো? তোমাকে আমি 2 দিনের সময় দিচ্ছি, এই 2 দিনের মধ্যে ওর সব সয় সম্পত্তির টাকা পয়সা অক বুঝে দাও। যে 1 বিঘা জমি তুমি বেচে দিছিলে অক বিদেশ পেটে, সেই 1 বিঘা খালি তোমার কাছে থাকবি, বাকি যত জমি আছে সবগুলো শাহাদাতের নামে লিখে দেওয়া লাগবি। আর ওই এই 5 বছরে 80 লক্ষ টাকা পাঠাছে, 80 লক্ষ টাকার মধ্যে 20 লাখ টাকা ক্যাশ তো দেওয়াই লাগবি। বাবা কেলটু, জমি জমা তো আমি ছোট দুটোর নামে লিখে দিছি, এখন আমি কেমনে এগুলো সাধুদের নামে কর্ম? এগুলো জমি নিয়ে এখন অর্গের নামে হয়ে গেছে, ওরা যদি না দেয় তাহলে তো আমার কিছু করার নাই। আমি তো এত কিছু শুনবে চাই না। তুমি 5 বছরে ওই ছোট 2 বেটা গিয়ে বহুত মৌজ ফুর্তি করছো, সেগুলো আমরা দেখিনি মনে করছো? যাও ওই দূরের সাথে যাই বসো, বসে আমার কাছে পাঠিয়ে দাও। ঠিক আছে বাবা, ঠিক আছে, অগ্র তাহলে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি আমি। কেলটু ভাই, আপনি বলে ডাকছেন আমাক? কি কারণে ডাকছি সেটা তো নিশ্চয়ই শুনছু। তোর বাপ কয়নি সে কাম করছু? মামুর বাড়ির আবদার নাকি? আপনি করেই হবি ওগুলো জমি জমা সব আমাদের নামে, তা বড় ভাইয়ের নামে কৃষক আমরা লিখে দেবো। কৃষক কৃষক লিখে দেবো সেটা এখনো বুঝিসটি? কেনে টাকা ঘুটি পাচ্ছ তোর ওগুলো জমি কেনার? তোর ভাই বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করা পরিশ্রম করে সে টাকা পাঠাছে, সেগুলো দিয়ে তোর বাপ জমি কিনছে। সে সেই জমির হক কার? মূল হক হচ্ছে তোর ভাইয়ের। তোর ভাইয়ের যদি বেশি অংশ দিয়ে তোকে যদি কিছু কম কম করে দিল হয়নি, তাহলে মারা গেল হয়নি বিষয়টা। তাক একেবারে বঞ্চিত করে সবগুলো তোকে দিল, এটা কোনোদিন হলো? এটা কোনো ন্যায়ের কথা হলো? কেরে আমার এলাকার তো এরকম অন্যায় আমি মানে নেবো না, সেজন্য লিখে দেওয়াই লিখবি তোর ভাই, সবগুলোই লিখে দে। আর যদি লিখে না দেই আপনি কি করবেন? তোকে এই ঘরের মধ্যে বান্ধে থমো, একবারে একটানা 1 মাস পানি ছাড়া কিচ্ছু খাবার দেবো না, দুনিয়ার আলো তুই দেখতে পাবো না। বুঝার পারছো কি কর্ম? তোকেও বান্ধবো, তোর সর্দাকেও বান্ধবো। ইয়ে মানে কেলটু ভাই, আপনি খেপে গেছেন কৃষক? আমি তো এমনি মস্করা করেছিলাম, আসলে ওগুলো জমি তো ভাইয়েরই, আব্বা ভুল করে আমাকে লিখে দিছে। আমরা 2 ভাই আজকেই সব লিখে দেবো, আজকেই আজকেই। আমাকে খালি 1 ঘন্টার সময় দেন, আমাকে ছেড়ে দেন ভাই, ছেড়ে দেন। একটা কথা সব সময় মনে থুবু, কেলটু মাস্তানের এলাকাত কোনো ধরনের অন্যায় অবিচার চলবি না। আরো একটা কথা সবসময় মনে রাখবো, বাঘে চুলে 18 ঘা, পুলিশ চুলে 36 ঘা, আর কেলটু মাস্তান চুলে টুট টুট টুট। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এই ভিডিওটি একটি সত্য ঘটনা কেন্দ্র করে বানানো হয়েছে। এরকম ঘটনা যে আমাদের দেশে একটাই ঘটেছে তা কিন্তু না, এরকম ঘটনা হাজার হাজার ঘটে থাকে। একজন মানুষ যখন বিদেশে যায় তার কি পরিমাণ পরিশ্রম যে করতে হয় সেটা যারা প্রবাসে থাকে শুধুমাত্র তারাই জানে। খেয়ে না খেয়ে মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে পানি করা পরিশ্রম করে তারা দেশে টাকা পাঠায়। আর দেশে থাকা তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন তার দিকে খালি তীর্থের কাকের মতো তাকিয়ে থাকে, কখন টাকা পাঠাবে, কখন একটা আইফোন পাঠাবে, কখন একটা মোটরসাইকেলের টাকা দেবে। অথচ ওই প্রবাসীর কষ্টের কথা আমরা কেউ একবারও চিন্তা করি না। হ্যাঁ, এটা সত্য যে প্রবাসীরা বিদেশে গেছে টাকা ইনকামের জন্য, কিন্তু ভাই তারাও তো মানুষ, তাদেরও তো শরীরে রক্ত আছে, মাংস আছে, তারা তো রোবট নয়। তাদের সুখ দুঃখের কষ্টের কথা কি কখনো শুনেছেন? সব সময় তাদের সাথে কথা হলে এটা দাও সেটা দাও, এত আবদার কেন ভাই? তাদেরকেও মানুষ হিসেবে মনে করুন, তাদের জন্যও ভালো মন্দ কিছু ব্যবস্থা করুন। আর তারা এত কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠায়,
দেশে এসে তারা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে সেই ব্যবস্থাটা করুন। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আমরা জানি আপনারা অনেক পরিশ্রম করেন, মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করে টাকা পাঠান, কিন্তু আপনাদের টাকাগুলো দেশে কিভাবে খরচ হয় আপনারা সেইভাবে খোঁজ খবর নেন না। হয় আপনার ছেলে, না হলে আপনার ছোট ভাই বোন আপনার টাকা উড়ায়। তারা কিন্তু আপনার ওই পরিশ্রমের মর্ম দেবে না। সুতরাং আপনার টাকা দিয়ে কাউকে বিলাসিতা করতে দেবেন না। আপনার টাকা যেন কাজে লাগে সেই কাজটাই করবেন। যদি দেখেন কেউ আপনার টাকা নিয়ে ছিনিমিনি করছে, তাকে দয়া করে টাকা পাঠাবেন না। দরকার হলে নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট করে নিজেই টাকা জমান। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে, যদি মনে হয় এই ভিডিওটি দেখলে অনেকে অনেক কিছু শিখতে পারবে, তাহলে ভিডিওটি শেয়ার করুন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।